অসীম প্যাটার্ন। কিভাবে একটা মাত্র শব্দ, হ্যাঁ একটা শব্দ, পুরো মহাবিশ্বে প্রতিধ্বনিত হতে পারে। মানে ধারণাটা শুনতেই যতটা বিশাল লাগে ততটাই অবিশ্বাস্য, তাই না? চলুন আজ এর রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। আচ্ছা, একটা ফার্ন গাছ, আমাদের নিজেদের হার্টবিট আর এই যে বিশাল মহাবিশ্ব, এদের মধ্যে কমন কি থাকতে পারে? ভাবছেন এটা কেমন অদ্ভুত প্রশ্ন, কিন্তু বিশ্বাস করুন এর উত্তরটা এমন এক গভীর সত্যের দিকে নিয়ে যাবে যা আমাদের চারপাশের সবকিছুকে যেন একটা অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। তো এই যে অসীম নকশার কথা বলছি, এর একদম গোড়ার বিষয়টা আগে বোঝা দরকার। মানে এই সব জটিলতার বিল্ডিং ব্লকসগুলো আসলে কি? এই পুরো ধারণার একেবারে কেন্দ্রে আছে একটা শব্দ, ফ্র্যাক্টাল। আচ্ছা, ফ্র্যাক্টাল জিনিসটা কি? সহজ করে বললে এটা এমন এক জ্যামিতিক আকার যার যে কোনো একটা ছোট্ট অংশকে যদি জুম করে দেখা হয়, দেখা যাবে সেটা হুবহু পুরো জিনিসটার মতোই দেখতে। মানে ছোটর ভেতরে বড়র প্রতিচ্ছবি। এই যে অসাধারণ একটা বৈশিষ্ট্য, একেই বলে সেলফ সিমিলারিটি বা স্বসাদৃশ্য। ফ্র্যাক্টালের কয়েকটা মূল ধর্ম বা বৈশিষ্ট্য আছে। প্রথমটা তো বলাই হলো সেলফ সিমিলারিটি, মানে ছোট অংশগুলো দেখতে একদম বড়টার মতো। দ্বিতীয়টা হলো স্কেল ইনভ্যারিয়েন্স। এর মানে হলো যত খুশি জুম করতে থাকা হোক, প্যাটার্নটা একই রকম দেখতে লাগবে, বদলাবে না। আর সবশেষে এর তৈরি হওয়ার প্রক্রিয়াটা খুব মজার। এটা হলো পুনরাবৃত্তিমূলক নির্মাণ। মানে একটা খুব সহজ নিয়মকে শুধু বারবার বারবার প্রয়োগ করা হয়, আর তাতেই এই জটিল নকশাগুলো তৈরি হয়ে যায়। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি এটা কিভাবে কাজ করে। যেমন এই কোর্স স্নোফ্লেক। ভাবা যাক আমরা একটা সোজা লাইন দিয়ে শুরু করলাম। এবার এটাকে 3টে সমান ভাগে ভাগ করি, ঠিক আছে? এখন মাঝখানের অংশটা ফেলে দিয়ে তার জায়গায় একটা সমবাহু ত্রিভুজের 2টো বাহু বসিয়ে দিই। ব্যাস, এটাই নিয়ম। এবার এই একই নিয়মটা যত নতুন লাইন তৈরি হলো সবগুলোর ওপর প্রয়োগ করতেই থাকি অসীম পর্যন্ত। আর দেখতে দেখতেই তৈরি হয়ে যাবে এই অসাধারণ জটিল কিন্তু সুন্দর আকৃতিটা। এরকম আরও অনেক ক্লাসিক ফ্র্যাক্টালের উদাহরণ আছে, যেমন ধরুন ক্যান্টর সেট বা সিয়ারপিনস্কি ত্রিভুজ। আর ম্যান্ডেলব্রট সেট, ওটা তো নিজেই এক জগৎ, জটিল সংখ্যার ওপর ভিত্তি করে তৈরি, কিন্তু যা নকশা বেরিয়ে আসে তা এক কথায় অবিশ্বাস্য। ভাবুন একবার, কত সহজ কিছু নিয়ম থেকে কি পরিমাণ জটিল আর সুন্দর জিনিস তৈরি হতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কথা বললাম জ্যামিতিক আকার নিয়ে, মানে যেগুলো চোখে দেখা যায়। কিন্তু কি হবে যদি বলি এই একই প্যাটার্ন শুধু স্পেস বা স্থানে নয়, বরং সময়ের মধ্যেও লুকিয়ে আছে? হ্যাঁ, ঠিকই। চলুন এবার জীবনের নিজস্ব ছন্দের দিকে একটু নজর দেওয়া যাক। তো এখানে আমরা দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝে নিই, স্থানিক আর কালিক ফ্র্যাক্টাল। স্থানিক ফ্র্যাক্টাল হল যেমন ধরুন একটা পাহাড় বা নদীর উপকূল রেখা, যেখানে বিভিন্ন সাইজের স্কেলে একই রকম প্যাটার্ন দেখা যায়। আর কালিক ফ্র্যাক্টাল হল সময়ের ব্যাপার, যেমন আমাদের হার্টবিট। এখানে সময়ের বিভিন্ন স্কেলে একই ধরনের প্যাটার্ন লুকিয়ে থাকে। আর মজার ব্যাপার হলো এই কালিক ফ্র্যাক্টাল কিন্তু আমাদের অস্তিত্বের একেবারে গভীরে জড়িয়ে আছে। আমাদের হার্টবিটের মধ্যে যে সূক্ষ্ম পরিবর্তন হয়, মানে হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, কিংবা আমাদের ব্রেনের ইলেকট্রিক্যাল রিদম, আমাদের শ্বাসপ্রশ্বাসের ছন্দ, এমনকি যখন আমরা হাঁটি তখন আমাদের দুটো পায়ের পদক্ষেপের মধ্যে যে সময়ের ব্যবধান, সব কিছুর মধ্যেই এই একই ফ্র্যাক্টাল প্যাটার্ন লুকিয়ে আছে। বিজ্ঞানের ভাষায় একটা সুস্থ হার্টবিটের এই পরিবর্তনশীলতাকে মাপা হয় হার্স্ট এক্সপোনেন্ট দিয়ে, আর এর মান হল প্রায় 0.7। এই সংখ্যাটা আসলে কি বোঝায়? এটা বোঝায় শৃঙ্খলা আর বিশৃঙ্খলার মধ্যে একটা নিখুঁত ব্যালেন্স। মনে রাখতে হবে এই 0.7 সংখ্যাটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ একটু পরেই আমরা দেখব এটা কিভাবে ম্যাজিকের মতো ফিরে আসে। এবার আমরা আমাদের আলোচনার এমন একটা পর্যায়ে ঢুকছি যেখানে আধুনিক বিজ্ঞান আর হাজার হাজার বছরের প্রাচীন জ্ঞান যেন হাত ধরাধরি করে চলে। ওম বা ওএম, এই যে একটা প্রাচীন ধ্বনি, এটা কি আসলেই একটা ইউনিভার্সাল বা সার্বজনীন প্যাটার্নকে নিজের মধ্যে ধারণ করে? চলুন দেখি। দেখুন, এই সোর্স মেটেরিয়ালের একটা লাইন একটা অবিশ্বাস্য যোগসূত্র তৈরি করছে। লাইনটা হলো আদিম ধ্বনি, যাকে ওম বলা হয়। সেটাও আসলে একটা ফ্র্যাক্টাল রিদম বা স্পন্দন। ভাবুন একবার, একদিকে আমাদের শরীরের ভেতরের বায়োলজিক্যাল প্যাটার্ন, আর অন্যদিকে একটা প্রাচীন শব্দের গঠন। দুটোর মধ্যে সরাসরি একটা সেতু তৈরি হয়ে গেল। তাহলে চলুন এই ওম শব্দটাকে একটু ভেঙে দেখা যাক। এর 3টে অংশ। অ, যেটা হলো একটা লো ফ্রিকোয়েন্সির মূল সুর। তারপর উ, যেটা হলো একটা মিড রেঞ্জ হারমোনিক, ফ্রিকোয়েন্সিটা প্রায় ডাবল। আর শেষে ম, যেটা একটা হাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্স, আগেরটারও ডাবল। মানে এটা হলো একটার ভেতরে আরেকটা, তার ভেতরে আরেকটা, একটা নেস্টেড ফ্রিকোয়েন্সির মতো।
ব্যাপারটা শুধু ফ্রিকোয়েন্সিতেই শেষ নয়, এই শব্দের যে পুরো আকারটা, মানে এর সাউন্ড এনভেলপ, এর যে ধীর শুরু, একটা স্থির অবস্থা আর তারপর ধীরে ধীরে মিলিয়ে যাওয়া, এই পুরো প্যাটার্নটাই সেলফ সিমিলার। মানে প্রত্যেকটা হারমোনিক লেভেলেই এই একই প্যাটার্ন রিপিট হয়, ঠিক যেন একটা জ্যামিতিক ফ্র্যাক্টাল, কিন্তু এবার সেটা স্পেসে নয়, টাইমে। এখন আসল প্রশ্নটা হলো, একটা শব্দের এই বিশেষ গঠন আমাদের শরীরের বায়োলজির সাথে কেন এত গভীরভাবে রেজোনেট করে বা অনুরণিত হয়? চলুন আমাদের শরীরের ভেতরে সেই লুকানো সঙ্গীতের রহস্যটা একটু খোঁজা যাক। তো এই ওমধ্বনি শরীরে ঠিক কী প্রভাব ফেলে? এর যে ব্রড স্পেকট্রাম, সেটা আমাদের ব্রেইন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গকে শান্ত করে। এর ধীর গতির ছন্দটা আমাদের নার্ভাস সিস্টেমকে একটা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে যায়, মানে রিল্যাক্সড করে তোলে। আর এর যে লেয়ার্ড হারমোনিকগুলো আছে, সেগুলো আমাদের মাংসপেশিতে একটা মৃদু ভাইব্রেশন বা অনুরণন তৈরি করে। সবচেয়ে বড় কথা, এই যে একটা চেনা সেলফ সিমিলার প্যাটার্ন, এটা আমাদের নার্ভাস সিস্টেমের কাছে একটা সেফ সিগন্যাল পাঠায়, যেন বলছে সব কিছু ঠিক আছে, চিন্তা নেই। আর এখানেই আসে সবচেয়ে অবাক করা কানেকশনটা। মনে আছে সেই 0.7 সংখ্যাটার কথা, একটা সুস্থ হার্টবিটের প্রতীক? গবেষণায় দেখা গেছে ওম উচ্চারণ করলে আমাদের হার্ট রেট ভ্যারিয়াবিলিটি ঠিক সেই আদর্শ স্বাস্থ্যকর ফ্র্যাক্টাল অবস্থার দিকেই এগোতে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম যে শরীরের ভেতরের ছন্দটা যেন প্রকৃতির নিজস্ব ছন্দের সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছে। আমাদের এই যাত্রার এবার শেষ পর্যায়ে, আর সম্ভবত সবচেয়ে বিস্ময়কর পর্যায়ে। যে প্যাটার্নটা আমরা দেখলাম একটা শব্দে আমাদের শরীরে, সেই একই প্যাটার্ন কি এই বিশাল মহাবিশ্বের কাঠামোতেও খুঁজে পাওয়া সম্ভব? চলুন এবার একটা কসমিক বা মহাজাগতিক প্রতিধ্বনির সন্ধান করা যাক। মডার্ন কসমোলজি বা মহাবিশ্বতত্ত্বের সাথে একটা অসাধারণ মিল খুঁজে পাওয়া যায়। বিগ ব্যাংয়ের পরে যে আফটারগ্লো রয়ে গেছে, মানে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, বিজ্ঞানীরা সেখানে একটা মূল শব্দতরঙ্গ আর তার সাথে কিছু ওভারটোন বা উচ্চতর হারমোনিক খুঁজে পেয়েছেন। এবার ভাবুন, ওমধ্বনির উমো, এই তিনটে স্তরও কিন্তু ঠিক একই জিনিস, একটা মূল সুর আর তার ওভারটোন, একটা যেন আরেকটারই মাইক্রোস্কেল ভার্সন। আর একটা মিল পাওয়া যায় মহাবিশ্বের ইনফ্লেশন বা স্ফীতির সঙ্গে। ধারণা করা হয় মহাবিশ্বের একেবারে শুরুতে খুব ছোট ছোট কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন ছিল, যেগুলো ইনফ্লেশনের সময় প্রসারিত হয়ে বিশাল আকার নেয় আর একটা স্কেল ইনভ্যারিয়েন্ট, মানে ফ্র্যাক্টাল প্যাটার্ন তৈরি করে। এবার ওমধ্বনির সেই সাউন্ড এনভেলপের কথা ভাবুন। এর যে ওঠা, থামা আর মিলিয়ে যাওয়া, এই আকারটা কিন্তু অনেকটা ওই একটা ছোট ফ্ল্যাকচুয়েশন কিভাবে বড় হয়ে ওঠে, সেই প্রক্রিয়াটাকেই যেন আয়নার মতো দেখাচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটা কিন্তু আক্ষরিকভাবে এক বলা হচ্ছে না, বরং সোর্স মেটেরিয়াল যেমনটা বলছে, এটা হলো একটা কাব্যিক কিন্তু কনসেপচুয়ালি সামঞ্জস্যপূর্ণ উদাহরণ, যা মডার্ন কসমোলজির বলা হায়ারার্কিক্যাল সেলফ সিমিলার প্রক্রিয়াগুলোকে তুলে ধরে। মানে এটা একটা শক্তিশালী অ্যানালজি। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, তাহলে মূল কথাটা হলো খুব সহজ। রিপিটেটিভ বা পুনরাবৃত্তিমূলক নিয়ম থেকে জন্ম নিতে পারে অসীম জটিলতা। আর এটাই হলো সেই এক সুতো, যা একটা ছোট্ট শব্দ থেকে শুরু করে আমাদের শরীর, এমনকি এই মহাবিশ্বের সবচেয়ে বড় স্ট্রাকচার পর্যন্ত সব কিছুকে একই প্যাটার্নে বেঁধে রেখেছে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি এই মহাবিশ্ব সত্যিই নানান প্যাটার্নে গান গেয়ে চলেছে, তাহলে আমরা কি অবশেষে সেই মহাজাগতিক সঙ্গীতটা শুনতে শিখছি?